নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম ঈশ্বরের অলৌকিক চমৎকার। নিজের মায়ের শেষকৃত্য সেরে এই মাত্র বাড়ি ফিরছে দীপক। বারবার মায়ের কথা মনে পড়তে সে ভেঙে পড়ছে কান্নায়। চোখের জল যেন কিছুতেই থামছে না। হঠাৎ হঠাৎ মায়ের কণ্ঠস্বর যেন তার কানে ভেসে আসছে। সে চারিদিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, আজ সকালে মা আমাকে বলেছিল ডাক্তার দেখাতে নিয়ে যেতে, কিন্তু আমি বলেছিলাম আজ আমার খুব জরুরি কাজ আছে, কাল নিয়ে যাব। কে জানতো আজই মৃত্যু তাকে আমার কাছ থেকে কেড়ে নেবে। যদি আজই ডাক্তার দেখাতে নিয়ে যেতাম তাহলে হয়তো মা এখন আমার পাশে থাকতো। এই কথা বলতে বলতেই দীপকের স্ত্রী কবিতাও চোখের জল ধরে রাখতে পারল না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, সব দোষ আমার। যদি আমি মাকে একা রেখে বাজারে রেশন কিনতে না যেতাম তাহলে হয়তো এমনটা হতো না। কে জানতো বাড়িতে হঠাৎ আগুন লেগে যাবে আর মা সেই আগুনে। এই পর্যন্ত বলেই কবিতা হাউ মাউ করে কেঁদে উঠল। আশেপাশের মহিলারা ছুটে এসে তাকে সান্ত্বনা দিতে লাগলেন। কেউ বললেন, শাশুড়ি বৌমার মধ্যে কি অপূর্ব ভালোবাসা ছিল, ঠিক মা মেয়ের মতো। কিন্তু ভাগ্যের লেখা কে মুছতে পারে। দেখো না, বেচারির কান্না দেখে মনে হচ্ছে যেন নিজের জন্মদাত্রী মাকেই হারিয়েছে। সবাই যখন এই নিয়ে আলোচনা করছে ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, কি হয়েছে, এখানে এত ভিড় কেন? সকলেই একসঙ্গে পেছনে ফিরে তাকালো, আর তারপর যা দেখলো তাতে যেন সবার পায়ের তলা থেকে মাটি সরে গেল। চারিদিকে হইচই পড়ে গেল। কবিতা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। দীপকের মুখের আনন্দ আর বিস্ময়ের মিশ্র অভিব্যক্তি, কারণ তাদের সামনে দাঁড়িয়ে আছেন দীপকের মা কমলা দেবী, যার শেষকৃত্য কিছুক্ষণ আগেই নিজের হাতে করে এসেছে দীপক। কিন্তু এটা কিভাবে সম্ভব? কি সেই অবিশ্বাস্য ঘটনার পেছনের সত্য? দীপক ছিল কমলা দেবীর একমাত্র সন্তান। স্বামীর মৃত্যুর পর চরম আর্থিক কষ্টের মধ্যেও তিনি ছেলেকে সেরা শিক্ষাটা দেওয়ার চেষ্টা করেছিলেন। নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে ছেলের স্বপ্ন পূরণ করেছিলেন। দীপকের মায়ের এই ত্যাগ কখনো ভুলে যায়নি সে। সে প্রায়ই বলতো, মা, জীবনের কোনো পরিস্থিতিতেই তোমাকে একলা ছেড়ে যাব না, সব সময় তোমার যত্ন নেব, তোমার সব সুখ স্বাচ্ছন্দ্যের খেয়াল রাখবো মা। সময় স্রোতে দীপক ভালো চাকরি পেল। কিছুদিন পর তার জীবনে এলো তার স্ত্রী কবিতা। কমলা দেবী বৌমাকে নিজের মেয়ের মতোই আদর স্নেহে আগলে রাখলেন। তার নিজের কোনো মেয়ে ছিল না, তাই মেয়ের জন্য জমিয়ে রাখা ভালোবাসাটুকু তিনি উজাড় করে দিলেন কবিতার উপর। প্রথম কয়েক মাস কবিতাও খুব খুশি ছিল, কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলে যেতে শুরু করলো। কবিতার সারাদিন কাটতো নিজের মায়ের সঙ্গে ফোনে গল্প করে, কখনো বন্ধুদের সঙ্গে পার্টি করে, কখনো কখনো শপিং মলে ঘুরে ঘুরে নতুন পোশাক কিনে। নিজের সকাল্লাদি ছিল তার জীবনের সবচেয়ে বড় বিষয়। অন্যদিকে কমলা দেবী যখনই তাকে বাড়ির কোনো একটু কাজে সাহায্য করতে বলতেন তখনই কবিতার মুখ ভার হয়ে যেত। সংসারের দায়িত্ব যেন তার কাছে একটা বিরাট বোঝা। ধীরে ধীরে সে নিজের শাশুড়ির মধ্যে শুধু দোষী খুঁজে পেতে লাগলো। বন্ধুদের ফোন করে করে বলতো, জানিস কি দুর্ভাগ্য নিয়ে এই বাড়িতে এসেছি, এখানে কেউ কাউকে ভালোবাসে না, সবাই শুধু আমাকে দিয়ে কাজ করাতে চায়, যেন আমি এই বাড়ির বউ নই, বিনে মাইনের কাজের লোক। সারাদিন রান্নাঘরে পুড়ে মরবো, আবার নিজের কোনো জীবনই নেই। কখনো কখনো তো মনে হয় সব ছেড়ে কোথাও চলে যাই। কমলা দেবী কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না তার বৌমা আসলে কি চায়। যাতে কবিতার কষ্ট না হয় তাই তিনি নিজের বয়সের কথা ভুলে গিয়ে বাড়ির প্রায় সব কাজ নিজেই করতেন। বয়সের ভারে কাজ করতে কষ্ট হলেও কখনো সখনো শুধু একটু সাহায্যের জন্য বৌমাকে ডাকতেন, কিন্তু তাতেই কবিতা বিরক্ত হয়ে বলতো, এই বাড়িতে এসে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। বৌমার এই আচরণে আহত হয়ে কমলা দেবী একসময় তাকে কোনো কাজের কথাই বলা বন্ধ করে দিলেন। দিন কেটে যেতে লাগলো, কিন্তু কবিতার আচরণে বিন্দু মাত্র পরিবর্তন এলো না। দীপকের স্ত্রীর এই ব্যবহার দেখে খুব কষ্ট পেত সে। সে যখনই কবিতাকে বোঝানোর চেষ্টা করত তখনই কবিতা বাড়িতে অশান্তি শুরু করে দিত। অবশেষে বাধ্য হয়ে দীপক বাড়ির কাজের জন্য একটি গৃহকর্মী রাখল। এর ফলে সংসারের খরচ অনেকটাই বেড়ে গেল।
তাই দীপক আর কবিতার অযৌক্তিক শখ পূরণ করার মতো টাকা আর দিতে পারল না। কিছুদিন পর কবিতা একদিন জেদ ধরে বসলো, আমার একটা হীরের নেকলেস চাই। দীপক বারবার তাকে বুঝিয়ে সময় চাইতে লাগলো। রাগে কবিতা নিজের মাকে ফোন করে সব বলল। মা, বিয়ের পর থেকে আমি খুব কষ্টে আছি, তোমার জামাই সামান্য ইচ্ছাও পূরণ করতে পারে না, এভাবে আর থাকতে পারছি না। মেয়ের কথা শুনে তার মা বললেন, কোনোভাবেই নরম হবি না, যতদিন না ও তোর কথা শুনছে ততদিন নিজের জেদ ধরে রাখ। মায়ের কথা কবিতার মনে গেঁথে গেল। একদিন অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেই দীপক দেখল কবিতা প্রচণ্ড রেগে বসে আছে। দীপক বুঝতে পারল কেন সে রেগে আছে, তাই কিছু না বলে নিজেই রান্নাঘর থেকে জল নিয়ে এসে খেলো। কিন্তু কবিতা চুপ করে থাকার মেয়ে নয়, সে চিৎকার করে বলল, জানো আজ কিটি পার্টিতে আমাকে কত অপমান সহ্য করতে হয়েছে। আমার সব বন্ধুরা হীরের গয়না পরে এসেছিল, আর আমি 6 মাস ধরে তোমার কাছে একটা ডায়মন্ড নেকলেস চাইছি, আজও দিতে পারলে না। তোমার এই কৃপণতার একটা সীমা আছে। আমি খুব বেশি কিছু চাইনি, পরের কিটি পার্টিতে আমি হীরের হার পরেই যাব। দীপক শান্তভাবে বলল, দেখো কবিতা, এখন আমার কাছে এত টাকা নেই, মায়ের চিকিৎসার খরচ আছে, তার উপর কাজের লোকের বেতনও তো দিতে হয়। যখন টাকা হবে আমি নিজেই তোমাকে তোমার পছন্দের গয়না কিনে দেব। এই কথা শুনে কবিতা তখন চুপ করলেও মনে মনে শুধু ডায়মন্ড নেকলেসের স্বপ্নই দেখতে লাগলো। পরের দিন অফিস থেকে ফিরে দীপককে খুব ভেঙে পড়া অবস্থায় দেখলো সবাই। গত 2 মাস ধরে অফিসের টার্গেট পূরণ করতে না পারায় বস তাকে সবার সামনে অপমান করেছিলেন। রাগ সামলাতে না পেরে দীপকও বসের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। ফলাফল, তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। ছেলের মুখের বিষণ্ণতা দেখে কমলা দেবী তাকে পাশে বসিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা, এত মন খারাপ কেন? দীপক সব খুলে বলল মাকে। মা, আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। গত কয়েক মাস ধরে বাড়ির অশান্তির জন্য কাজে মন দিতে পারিনি, তাই টার্গেটও পূরণ হয়নি। বস খুব অপমান করেছিলেন, আমিও রাগে উত্তর দিয়ে ফেলি। তবে তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আরো ভালো একটা চাকরি পেয়ে যাব আমি। এই বলে সে নিজের ঘরে চলে গেল। কমলা দেবী গভীর চিন্তায় ডুবে গেলেন। ছেলের কোনো সঞ্চয় নেই, চাকরির টাকায় সে সামান্য সঞ্চয় ছিল সবই এই বাড়িতে কিনতে খরচ হয়ে গেছে। এখন সংসার চলবে কিভাবে? অন্যদিকে দীপক যখন চাকরি হারানোর খবর কবিতাকে জানালো, তখন সে হতভম্ব হয়ে গেল। তার মাথায় একটাই চিন্তা, এবার আমার শখগুলো কিভাবে পূরণ হবে। কয়েকদিন পরে দীপক স্ত্রীর কাছে এসে বলল, কবিতা, এই কঠিন সময়ে তোমার সাহায্য আমার খুব দরকার। কবিতা অবাক হয়ে বলল, আমি আবার কিভাবে তোমাকে সাহায্য করব? দীপক শান্ত গলায় বলল, যদি আগামী মাসের মধ্যে আমার নতুন চাকরি না হয় তাহলে সংসার চালানো খুব কঠিন হয়ে যাবে। এই অবস্থায় আমাদের আর গৃহকর্মী রাখার সামর্থ্য থাকবে না। তাহলে কিছুদিনের জন্য অন্তত মায়ের সঙ্গে মিলে সংসারের কাজগুলো সামলে নাও। এখন আমাদের কাছে প্রতিটি টাকাই খুব মূল্যবান, যতটা সম্ভব খরচ বাঁচাতে হবে। দীপকের কথা শুনে কবিতা মুখ বিকৃত করে বলল, তুমি তো জানো এসব কাজ আমার দ্বারা হয় না, অনেক কষ্টে নিজের জন্য একটু সময় বের করতে পারি। দীপক অনুরোধের সুরে বলল, কবিতা, আমার একটা ভালো চাকরি হয়ে গেলেই তুমি যা চাইবে আমি তোমাকে এনে দেব, শুধু এই 1-2 মাস একটু মানিয়ে নাও প্লিজ। স্বামীর অনুরোধে শেষ পর্যন্ত কবিতা শাশুড়ি কমলা দেবীর ঘরের কাজে সাহায্য করতে রাজি হয়ে গেল। ধীরে ধীরে একটি সপ্তাহ কেটে গেল, কিন্তু বহু চেষ্টা করেও দীপক নতুন কোনো চাকরি জোগাড় করতে পারল না। এদিকে এক দুপুরে কমলা দেবী রান্না করতে রান্নাঘরে ঢুকেছিলেন। মেঝেতে জল পড়ে থাকায় হঠাৎ তার পা পিছলে গেল। মুহূর্তের মধ্যে তিনি জোরে মাটিতে পড়ে গেলেন। তার আর্তচিৎকারে শুনে দীপক ছুটে এলো। স্ত্রী কবিতার সাহায্যে কোনো রকমে মাকে বিছানায় শুইয়ে দিল সে। কিন্তু কমলা দেবী যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। ধীরে ধীরে ব্যথা অসহ্য হয়ে উঠছিল তার। দীপক সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানালেন তার হাতের হাড়ে হালকা ফ্র্যাকচার হয়েছে, কোমরেও গুরুতর আঘাত লেগেছে। ডাক্তার কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিলেন। একদিকে চাকরি হারানোর দুঃখ, অন্যদিকে মায়ের চিকিৎসার খরচ, সব মিলিয়ে দীপক ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল।
অন্যদিকে কবিতা যেন আরো বেশি বিরক্ত হয়ে উঠল, কারণ কাজের মাসি তো আগেই চলে গিয়েছিল। আর এতদিন কমলা দেবী প্রায় সারাদিন সেই কাজের মাসির মতোই সংসারের সব কাজ সামলাতেন। এখন তিনি বিছানায় শয্যাশায়ী, ফলে রান্না, বাসন মাজা, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার সবকিছুর দায়িত্ব এসে পড়ল কবিতার কাঁধে। শুধু তাই নয়, কমলা দেবীরও সব রকম দেখাশোনা করতে হতো তাকে। যদিও কমলা দেবী লাঠির ভর দিয়ে কোনো রকমে বাথরুম পর্যন্ত যেতে পারতেন, কিন্তু তাকে খাবার খাওয়ানো, সময় মতো ওষুধ দেওয়া, ছোটখাটো প্রয়োজন মেটানো সবই তো কবিতার কাছে অসহ্য বোঝা হয়ে উঠল। প্রতিদিন ভোরেই দীপক চাকরির খোঁজে বেরিয়ে যেত, বাচ্চাদেরও স্কুলে পাঠাতে হতো, তাই কবিতাকে ভোরবেলাতেই উঠে সব কাজ সামলাতে হতো। একদিন সকালে সব কাজ সেরে নিজের ঘরে বসেই সে মাকে ফোন করলো। মা, তুমি জানো না কি ভয়ঙ্কর বিপদে পড়েছি। সারা দিন কাজের লোকের মতো খেটে মরছি, এক মুহূর্ত বিশ্রাম নেই। আমার অবস্থা এখন চাকরদের থেকেও খারাপ। ঠিক তখনই পাশের ঘর থেকে কমলা দেবীর কণ্ঠ ভেসে এলো। বৌমা, আমাকে এক কাপ গরম চা করে দেবে? খুব ঠান্ডা লাগছে। শাশুড়ির কথা শুনে কবিতা ফোনে মাকে বলল, কি বলবো মা, জানি না আমার শাশুড়ি কবে সুস্থ হবে। এত দিন হয়ে গেল, তবুও এখনো বিছানা ছাড়ছে না। আমার তো মনে হয় ওনার কিছুই হয়নি, সবই নাটক। সারা দিন কাজ করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি, আর উনি মহারানীর মতো বিছানায় শুয়ে আরাম করছেন। মা মেয়ের কথা চলছিল, ঠিক তখনই কমলা দেবী ডাক শোনা গেল। বৌমা, যদি সব কাজ শেষ হয়ে থাকে তাহলে আমাকে কিছু খেতে দিও, খুব খিদে পেয়েছে। এই কথা শুনে কবিতা ফোন কেটে দিল। রাগে পা ঠুকতে ঠুকতে রান্নাঘরে গিয়ে তাড়াহুড়ো করে এক কাপ চা আর দুটো রুটি বানালো। তারপর সশব্দে টেবিলে রেখে বলল, একটু অপেক্ষা করতে পারো না? আমিও তো মানুষ, সকাল থেকে এক টানা কাজ করে চলছি। একটু নিজের ঘরে গিয়ে বসতেই কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? বৌমার তীক্ষ্ণ কথায় কমলা দেবীর চোখ ভিজে উঠল। তিনি শান্ত গলায় বললেন, বৌমা, তোমাকে বারবার ডাকতে আমারও যে ভালো লাগে না মা, কিন্তু আমিও তো অসহায়। শরীরটা যদি এমন না হতো কখনোই তোমাকে বিরক্ত করতাম না। সুখ দুঃখে বিপদে আপদে পরিবারের মানুষই তো একে অপরের পাশে দাঁড়ায়। কবিতা ঠোঁট বাঁকিয়ে বলল, যখন বিছানায় বসেই সবকিছু পাচ্ছ তখন এত বড় বড় উপদেশ দেওয়ার দরকার কি? কিছুক্ষণ পর আবার কবিতার ফোন বেজে উঠল। ওপাশে তার মা। তিনি বললেন, মা, তোর অবস্থা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। কতই না কষ্ট করতে হচ্ছে তোকে। কবিতা বিরক্ত গলায় বলল, কি করব মা, একদিকে টাকার অভাব, অন্যদিকে সারাদিনের এই মহারানীর নাটক সামলাতে সামলাতে জীবন অতিষ্ঠ হয়ে গেছে। বুঝতেই পারছি না কিভাবে এই শাশুড়ির হাত থেকে মুক্তি পাবো। যদি বলি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই, তোমার জামাই কোনো দিনও রাজি হবে না। তুমিও বলো কি করব? মেয়ের কথা শুনে তার মা বললেন, চিন্তা করিস না, আমার কাছে এমন একটা উপায় আছে যাতে তোর সব সমস্যা একসঙ্গে মিটে যাবে। কবিতা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল, কি উপায় মা, তাড়াতাড়ি বলো। তার মা ধীরে ধীরে বললেন, এক ঢিলে দুই পাখি মারা যাবে। কবিতা অবাক হয়ে বলল, মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা নিচু গলায় বলল, যদি সত্যিই শাশুড়ির হাত থেকে মুক্তি পেতে চাস তাহলে ওনাকেই পথ থেকে সরিয়ে দে, তাহলেই তো সব সমস্যা শেষ। রোজগার ঝামেলা থাকবে না, ওষুধের খরচও বাঁচবে, তার উপর আবার ওনার বীমার টাকাও পেয়ে যাবি। মায়ের কথা শুনে কবিতা মুখ বিকৃত করে বলল, এ কেমন কথা বলছো মা? কি ভয়ঙ্কর আইডিয়া! আমি কি সত্যি আমার শাশুড়িকে মেরে ফেলতে পারি? ঠিক তখনই দরজার ঘন্টা বেজে উঠল। কুরিয়ার ডেলিভারি এসেছিল। কবিতা ফোন রেখে দরজা খুলে পার্সেল নিল এবং আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। কিন্তু কাজ করতে করতেই বারবার তার মায়ের কথাগুলো মাথায় ঘুরতে লাগলো তার। সারাদিন সে গভীর চিন্তায় ডুবে রইল। প্রথমে যে পরামর্শটাকে সে ঘৃণ্য মনে করেছিল, ধীরে ধীরে সেই দিকেই তার মন ঝুঁকতে শুরু করলো। তার মনে হতে লাগলো, যদি সত্যি এমন কিছু করা যায় তাহলে জীবনের সব ঝামেলা থেকে সে মুক্তি পেয়ে যাবে। অনেক ভেবে অবশেষে তার মাথায় একটি ভয়ঙ্কর পরিকল্পনা এলো। পরদিন সকালে কমলা দেবী ছেলেকে বললেন, বাবা, আজ আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবি তো? দীপক বলল, মা, আজ সম্ভব নয়, আজ আমার একটা ইন্টারভিউ আছে।
আমার বিশ্বাস এবার চাকরিটা হয়ে যাবে। কাল আমি অবশ্যই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। মায়ের আশীর্বাদ নিয়ে দীপক ইন্টারভিউ দিতে বেরিয়ে গেল। বাড়ির সবাই চলে যাওয়ার পর কবিতা নিজের ভয়ঙ্কর পরিকল্পনা মতো কাজে লেগে পড়ল। সে রান্নাঘরে গিয়ে ইচ্ছে করে গ্যাসের রেগুলেটরটা খুলে রেখে দিল। তারপর দ্রুত একটা বাজারের ব্যাগ আর কিছু টাকা নিয়ে সবজি কেনার অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরোনোর আগে কবিতা বাড়ির সব লাইটও নিভিয়ে দিল। এখন পুরো বাড়িতে সম্পূর্ণ একা ছিলেন কমলা দেবী। তবে তিনি তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। তাই কবিতা চলে যাওয়ার কিছুক্ষণ পর ঘুম ভেঙে তিনি বারবার বৌমাকে ডেকে বললেন, বৌমা একটু জল দেবে? কোনো উত্তর এলো না। কবিতাও ফিরল না। প্রায় 1 ঘন্টা পর রান্নাঘরে ভয়াবহ আগুন লেগে গেল। মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় ভরে উঠল পুরো বাড়ি। এদিকে বাজার থেকে ফেরার পথে দূর থেকেই নিজের বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে কবিতার মনে মনে আনন্দের আর সীমা রইল না। সে ভাবতে লাগলো, আজ বুঝি ভাগ্য আমার দিকেই হাসলো। এবার আমার সব সমস্যার ইতি। আর প্রতিদিন শাশুড়ির বকবক শুনতে হবে না, সারাদিন খেটেও মরতে হবে না, উপরন্ত বিমার টাকাও হাতে চলে আসবে। তবে মনের আনন্দ মুখে প্রকাশ করল না, বরং বাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে উঠল, বাঁচাও, কেউ বাঁচাও, আমার শাশুড়ি এখনো বাড়ির ভেতরে। তার চিৎকার শুনে মুহূর্তেই আশেপাশের লোকজন ছুটে এলো। কবিতা হাউ মাউ করে কান্নার অভিনয় শুরু করলো, যেন শাশুড়ির জন্য তার বুক ফেটে যাচ্ছে। সে বাড়ির ভেতরে ঢোকার ভান করতেই সবাই তাকে আটকে দিল। ঠিক সেই সময় দীপকও বাড়ি ফিরে এলো। আজ সে খুব খুশি ছিল, কারণ ইন্টারভিউতে সে নতুন চাকরি পেয়ে গেছে। কিন্তু বাড়ির সামনে এসে সে দেখলো দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। চারিদিকে মানুষের ভিড়। কবিতা বুক চাপড়ে কাঁদছে আর চিৎকার করছে, কেউ আমার শাশুড়িকে বাঁচাও। এই কথা শুনেই দীপকের হাত থেকে মিষ্টির বাক্স পড়ে গেল। কাপা গলায় সে বলল, কবিতা কি হয়েছে, মা কোথায়? কবিতা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আঙ্গুল দেখিয়ে বলল, মা, মা ভেতরেই আছে। এ কথা শুনেই দীপক ছুটে গেল, মা, মা। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আগুন নিভে যাওয়ার পর সবাই বাড়ির ভেতরে ঢুকলো। ভেতরে একটি বৃদ্ধা মহিলার দগ্ধ দেহ পড়েছিল। আগুনে তার শরীর প্রায় সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে দীপক ভেঙে পড়ল। সে বুক ফাটিয়ে কাঁদতে লাগলো, মা, মা গো। অন্যদিকে কবিতাও এমনভাবে কান্নাকাটি করছিল যেন তার সবকিছু শেষ হয়ে গেছে। আত্মীয় স্বজনদেরও খবর দেওয়া হলো। 2 ঘন্টা পরে দীপকের মায়ের শেষকৃত্য সম্পূর্ণ করা হলো। শেষকৃত্যের পর সবাই আবার বাড়ি ফিরে এলো। রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ায় রান্নাঘর ও ড্রয়িং রুম প্রায় সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। তবে বাকি ঘরগুলো তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। দীপক কখনো মায়ের কথা ভেবে কাঁদছিল, কখনো সেই বাড়িটার দিকে তাকিয়েছিল যার প্রতিটি কোণে মায়ের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। অন্যদিকে কান্নার অভিনয় করতে করতে কবিতা মনে মনে ভাবছিল, মা এখনো এলো না কেন? দীপক শোকে বারবার ভেঙে পড়ছিল। পাশের বাড়ির মহিলারা কখনো কবিতাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিলেন, কখনো তার চোখে জল দিয়ে মুছে দিচ্ছিলেন। আর কবিতা কুমিরের কান্না কেঁদেই চলছিল। ঠিক তখনই দরজার বাইরে থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো, কি হয়েছে, এখানে এত কান্নাকাটি কেন? সবাই একসঙ্গে পিছনে ফিরে তাকালো, আর যা দেখলো তাতে সবাই স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে চারিদিকে হইচই পড়ে গেল। দীপক ঘুরে তাকিয়ে আনন্দে চিৎকার করে উঠল, মা! সে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল। সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং কমলা দেবী, যাকে জীবন্ত দেখে কবিতার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। সে প্রায় অজ্ঞানী হয়ে পড়ছিল। তার মাথায় একটাই প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? যার শেষকৃত্য কয়েক ঘন্টা আগেই হয়েছে, তিনি আবার জীবিত অবস্থায় সামনে দাঁড়িয়ে আছেন কিভাবে? আর যদি কমলা দেবী এখানেই থাকে, তাহলে যার দাহ সংস্কার করা হলো সে কে? এই রহস্যের উত্তর জানা খুবই জরুরি ছিল। আসলে ঘটনাটা ঘটেছিল অন্য। কবিতা গ্যাসের রেগুলেটর খুলে রেখে বাজারে যাওয়ার মাত্র 2 মিনিট পরই বাড়ির কলিং বেল বেজে ওঠে। তখনও সারা বাড়ির গ্যাস ছড়িয়ে পড়েনি। কমলা দেবী দরজা খুলতে গিয়ে লাইট জ্বালালেন, কিন্তু অনেকক্ষণ কিছু না খাওয়ায় দুর্বলতার কারণে তার মাথা ঘুরে যায় এবং তিনি দরজার কাছে অজ্ঞান হয়ে পড়ে যান।
ঠিক সেই সময় তার বহুদিনের ঘনিষ্ঠ এক বান্ধবী নিজের ছেলেকে নিয়ে তার খোঁজখবর নিতে এসেছিলেন। কমলা দেবীকে ওই অবস্থায় দেখে তারা আর দেরি না করে তাকে গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে যায়। এদিকে কবিতার মা চেয়েছিলেন মেয়ের জীবন থেকে শাশুড়ি নামের ঝামেলা চিরদিনের মতো দূর হয়ে যাক। তাই তিনি কবিতার সঙ্গে সেই ব্যাপারে কথা বলতে তার বাড়ি পৌঁছে যান। বাড়িতে ঢুকেই দেখলেন চারিদিকে অন্ধকার। তিনি বারবার মেয়েকে ডাকলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। তারপর লাইট জ্বালানোর জন্য সুইচ চাপতেই সুইচের স্পার্ক থেকে সারা বাড়িতে ছড়িয়ে থাকা গ্যাসের আগুন ধরে গেল। মুহূর্তের মধ্যে আগুন রান্নাঘর ও হলঘর গ্রাস করলো। কবিতার মা সেই আগুনের মধ্যে আটকে পড়লেন। তিনি প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করতে লাগলেন, কিন্তু ঘন ধোঁয়ার কারণে কিছুতেই দেখতে পাচ্ছিলেন না। বেরিয়ে আসারও আর কোনো পথ ছিল না তার। অন্যদিকে অনেকক্ষণ না খাওয়ার কারণে কমলা দেবীর শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। হাসপাতালের ডাক্তার তাকে গ্লুকোজ স্যালাইন দেন, তাই বাড়ি ফিরতে তার অনেক দেরি হয়ে যায়। বাজার থেকে ফিরে কবিতা যখন ধোঁয়ায় ঢাকা বাড়িটা দেখছিল, তখন সে মনে মনে ভাবছিল, অবশেষে আমি আমার পথের কাঁটা সরিয়ে ফেলেছি। কিন্তু সে জানতো না, সেই আগুনে তার শাশুড়ি নয়, বরং নিজের জন্মদাত্রী মা জীবন্ত পুড়ে মারা গেছে। নিজের সাজানো ফাঁদে শেষ পর্যন্ত নিজেই সর্বস্ব হারালো। শেষকৃত্য সেরে বাড়ি ফিরে যখন সে নিজের শাশুড়িকে জীবিত অবস্থায় সামনে দাঁড়িয়ে থাকতে দেখল, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কমলা দেবী কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তিনি সবাইকে জানালেন দুর্বলতার কারণে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং তার বান্ধবী তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। এরপর ধীরে ধীরে পুরো ঘটনাটা পরিষ্কার হতে শুরু করলো। তবুও সত্যিটা নিশ্চিত করার জন্য পুলিশকে খবর দেওয়া হলো। পাড়ার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হলো। তখনই জানা গেল, কমলা দেবী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার প্রায় 1 ঘন্টা পর কবিতার মা ওই বাড়িতে ঢুকেছিলেন। আর যিনি আগুনে পুড়ে মারা গিয়েছেন তিনি আর কেউ নন, কবিতার নিজের মা। এই সত্য সামনে আসতেই কবিতার বুক কেঁপে উঠল। মুহূর্তেই তার মুখে রক্ত শুকিয়ে গেল। ছোটবেলা থেকেই সে শুনে এসেছে যে অন্যের জন্য গর্ত খোঁড়ে, একদিন নিজেই সেই গর্তে পড়ে। আজ সেই কথা অক্ষরে অক্ষরে সত্যি হয়ে গেল। যে ফাঁদ সে নিজের শাশুড়ির জন্য পেতেছিল, সেই ফাঁদেই তার নিজের মা প্রাণ হারিয়েছে। নিজের হাতেই সে নিজের মায়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রকৃতির বিচার সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এবার আর কবিতার চোখে কুমিরের কান্না ছিল না, সেগুলো ছিল সত্যিকারের অনুশোচনার অশ্রু। সে বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা, এটা কি হয়ে গেল? তুমি ফিরে এসো, আমাকে এভাবে একলা ফেলে চলে যেও না। সেই কঠিন সময়েও কমলা দেবী তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন। যার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করা হয়েছিল, তিনি আজ তার মাথায় স্নেহের হাত রাখলেন। শাশুড়ির নিঃস্বার্থ ভালোবাসা দেখে কবিতার বিবেক তাকে তীব্রভাবে দংশন করতে লাগলো। সে নিজের ভুল বুঝতে পেরেছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সারা বাড়ি জুড়ে তার বুক ফাটা কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, কারণ এ ছিল তার নিজের কর্মফলের শাস্তি। আমার শ্রদ্ধেয় মা বাবার মতো সকল দর্শককে জানাই আন্তরিক প্রণাম। ঈশ্বর করুন আপনাদের জীবন সুখ, শান্তি আর সুস্বাস্থ্যে ভরে উঠুক। চলুন শুনি এক হৃদয় বিদারক গল্প। লোভের আর শেষ নেই, ওকে তুলেই অন্ধকার ঘরে ছুঁড়ে ফেলে দাও। টানা 10 দিন যেন একদানা খাবারও না পায়। শহরের সবচেয়ে বড় রেস্টুরেন্টের সাম্রাজ্যের মালিক নিজের বৃদ্ধ বাবা মাকেই না খাওয়িয়ে মৃত্যুর মুখে ঠেলে দিল। তার বিশ্বাস ছিল এই নিষ্ঠুর সত্য কেউ কোনোদিন জানতে পারবে না। কিন্তু বাবার মৃত্যুর ঠিক 1 মাস পর তার নিজের শরীরেই দেখা দিল এক ভয়ঙ্কর রহস্যময় রোগ। কোটি কোটি টাকার মালিক হয়েও সে 1 ফোঁটা জল পর্যন্ত গিলতে পারল না। কর্মফলের এমন নির্মম প্রতিশোধের কাহিনী যা শুনলে রাতের ঘুম উড়ে যাবে। চলুন শুরু করা যাক। বিদ্যুতের বিলটা কে দেবে শুনি? দিনের আলোতেও এই গুদাম ঘরের মতো ঘরে লাইট জ্বালিয়ে বসে আছো। এই বাড়িতে তুমি শুধুই একটা বোঝা। তোমার এই বাজে অভ্যাসের জন্যই আমাদের সংসার খরচ বাড়ছে। দিল্লির অভিজাত এলাকায় অবস্থিত ঝকঝকে বিলাসবহুল প্রাসাদের একেবারে পেছনে স্যাঁতস্যাঁতে জানলাবিহীন ছোট্ট ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল কৃতিকার বিষাক্ত কণ্ঠস্বর। হাতে দামি বিদেশি গ্রিন টি কাপ, মুখ ভর্তি ঘৃণা আর বিরক্তি।
তার সামনে মাটির ওপরে পাতা একটি পুরনো চাটায়ে বসেছিলেন 70 বছরের দীননাথবাবু। ছানি পড়া চোখে প্রায় কিছুই দেখতে পান না তিনি। ঘরটাও সবসময় অন্ধকারে ঢাকা, তাই বহু কষ্টে নিজের প্রিয় রামায়ণের 2-1 পৃষ্ঠা পড়ার জন্য তিনি একমাত্র হলুদ বাল্বটি জ্বালিয়েছিলেন। কাঁপা গলায় তিনি বললেন, বৌমা, ঘরটা খুব অন্ধকার, চোখে কিছুই দেখি না, শুধু রামায়ণের 2 পাতা পড়ব, তারপরই বাতিটা নিভিয়ে দেব, আমাকে ক্ষমা করে দাও। দীননাথবাবু 2 হাত জোর করে নিজের বৌমার কাছে মিনতি করতে লাগলেন। কৃতিকা ঠোঁট বাঁকিয়ে বলল, রামায়ণ পড়ে কি করবে? ভগবানও তোমার মতো বোঝা থেকে মুক্তি পেতে চায়। কথা শেষ করেই সে এগিয়ে গিয়ে নিষ্ঠুরভাবে বাল্বটি খুলে ফেলল। গরম বাল্বে হাত পুড়ে যাওয়ার আগে সেটিকে মেঝেতে আঁচড়ে ফেলে দিল। কাঁচের টুকরো চারিদিকে ছড়িয়ে পড়ল। আজ থেকে এই ঘরে আর কোনো আলো জ্বলবে না, অন্ধকারেই পচে মরো। চিৎকার করতে করতে সে বেরিয়ে গেল। ঘন অন্ধকারে রামায়ণটা বুকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন দীননাথবাবু। ভাঙা কাচের একটি ধারালো টুকরো এসে তার পায়ে বিঁধল, কিন্তু ওষুধ তো দূরের কথা, সামান্য তুলো চাওয়ার সাহসও ছিল না তার। দীননাথবাবুর শরীর শুকিয়ে কঙ্কালসার হয়ে গিয়েছিল। গাল দুটো ভেতরে ঢুকে গেছে, বুকের প্রতিটি হাড় স্পষ্ট দেখা যায়। এক সময় এই মানুষটি হাইওয়ের ধারে ছোট্ট একটি ধাবা চালিয়েছে। জ্বলন্ত তন্দুরের আগুনের সামনে দাঁড়িয়ে দিনের পর দিন পরিশ্রম করে নিজের একমাত্র ছেলে সিদ্ধার্থকে মানুষ করেছে। কিন্তু আজ সেই সিদ্ধার্থ দেশের সবচেয়ে বিলাসবহুল রেস্টুরেন্ট চেইন দ্য রয়্যাল ফিস্টের মালিক। তার কাজ বিশ্বের ধনী মানুষদের সেরা খাবার পরিবেশন করা। কিন্তু সেই প্রাসাদোপমা বাড়িতেই, যেখানে 24 ঘন্টা পিৎজা, পাস্তা, নানান রকমের ডিশ বানানো হতো, সেখানে নিজের জন্মদাতা বাবা দিনে মাত্র একবার এমন খাবার পেতেন যা বাড়ির কুকুর পর্যন্ত শুকে ফেলে দিত। দুপুর গড়িয়ে 2টো। প্রচণ্ড ক্ষুধায় দীননাথবাবুর পেট মোচড় দিয়ে উঠছে। গত 48 ঘন্টা ধরে তার পেটে এক দানাও খাবার পড়েনি। দেওয়াল ধরে কাঁপতে কাঁপতে তিনি ড্রয়িং রুমে এলেন। সেখানে সিদ্ধার্থ নতুন রেস্টুরেন্টে উদ্বোধনের জন্য দামি 3 পিস স্যুট পরে প্রস্তুত হচ্ছে, আর কৃতিকা সোফায় বসে তার বিদেশি জাতের কুকুরদের রূপোর চামচে বিদেশি স্যুপ আর মাংস খাওয়াচ্ছে। সেই সুস্বাদু খাবারের গন্ধে খিদে কাতর বৃদ্ধাকে আরও অস্থির করে তুলছিল। তিনি কাঁপা গলায় বললেন, বাবা, আমার ওষুধ শেষ হয়ে গেছে, 2 দিন ধরে মাথা ঘুরছে, যদি একটু টাকা দিতি, কাউকে দিয়ে ওষুধ আনিয়ে নিতাম। সিদ্ধার্থ টাই ঠিক করতে করতে বিরক্ত মুখে তাকালো। তুমি কি টাকা ছাড়া আর কোনো কথাই বলতে পারো না? আমি কি টাকা ছাপার মেশিন? তোমার এই রোগের পেছনে লাখ লাখ টাকা নষ্ট করব। দরকার হলে সরকারি হাসপাতালে গিয়ে ফ্রি ওষুধ নিয়ে আসো, আমার কাছে এসব নাটক দেখার এখন সময় নেই। দীননাথবাবু দুর্বল ভাঙা গলায় বললেন, বাবা, এত দূর হাঁটতে পারবো না। সিদ্ধার্থ ঠান্ডা গলায় বলল, তাহলে থাকো, আর ওষুধ খেতে হবে না, এমনিতেই এতদিন বেঁচে থেকে আর কি করবে? এই কথাগুলো যেন বৃদ্ধ বাবার বুকের ভেতরে ছুরি হয়ে বিঁধল। শেষ আশায় তিনি কৃতিকার কাছে এগিয়ে গেলেন। বৌমা, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, যদি একটা গরম রুটি দিতে, 2 দিন ধরে শক্ত বাসি রুটি খাচ্ছি, দাঁত নেই তো, চিবোতে পারি না, শুধু একটা নরম রুটি দাও বৌমা, ভগবান তোমার সংসার সুখে রাখবে। বৃদ্ধার চোখে তখন শুধুই কাতর আরতি। ও, তোমার নাকি গরম রুটি চাই? তুমি কি কোনো 5 তারা হোটেলের ভিআইপি অতিথি? সে জোরে ডাকলো, রামু। ভৃত্য ছুটে এলো। ম্যাডাম, পরশু যে ব্রেডের প্যাকেটটা নষ্ট হয়ে গিয়েছিল, ফাঙ্গাস পড়েছিল, ওটা ডাস্টবিনে ফেলেছ না এখনো আছে? রামু ইতস্তত করে বলল, ম্যাডাম, ডাস্টবিনের পাশেই রাখা আছে, ফেলার জন্য। কৃতিকা বলল, যা, সেখান থেকে 2টো পাউরুটির টুকরো এনে এই পুরনো প্লেটে দিয়ে দে, বলবি জলে ভিজিয়ে খেয়ে নিতে, তাহলে চিবোতে হবে না, আমার বাড়িতে কোনো জিনিস নষ্ট হবে না। রামুর বুক কেঁপে উঠল, কিন্তু চাকরি হারানোর ভয়ে সে বাধ্য হলো। ডাস্টবিনের পাশ থেকে ফাঙ্গাস ধরা পচা পাউরুটি এনে একটা নোংরা প্লেটে সাজিয়ে দীননাথবাবুর হাতে তুলে দিল। যেই বাবা নিজের রক্ত ঘাম ঝরিয়ে
ছেলেকে মানুষ করেছিলেন, আজ সেই বাবাই নিজের ছেলের সামনে দাঁড়িয়ে ডাস্টবিন থেকে তোলা পচা পাউরুটি হাতে নিয়ে নিঃশব্দে কাঁদছিলেন। সিদ্ধার্থ সবই দেখছিল, তবুও তার মুখে সামান্য অনুতাপের ছাপও ছিল না। তার কাছে নিজের কুকুরের মূল্য বাবার চেয়ে অনেক বেশি। দীননাথবাবু সেই পচা পাউরুটি নিয়ে নিজের অন্ধকার ঘরে ফিরে গেলেন। খিদের যন্ত্রণায় জল দিয়ে ভিজিয়ে গিলে ফেললেন, কিন্তু সেই পচা খাবার তার দুর্বল শরীর সহ্য করতে পারল না। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো প্রবল বমি, গলা জ্বালা করতে লাগলো, যন্ত্রণায় ছটফট করতে লাগলেন তিনি। সন্ধ্যা নেমে এলো। সেদিন রাতে সিদ্ধার্থের বাড়িতে বিশাল এক অভিজাত পার্টির আয়োজন ছিল। শহরের প্রভাবশালী মন্ত্রী, চলচ্চিত্র তারকা, আন্তর্জাতিক শেফ সবাই আমন্ত্রিত। পরদিন সকালে বিবাহবার্ষিকী উপলক্ষে সিদ্ধার্থ আর কৃতিকা 1 মাসের জন্য সুইজারল্যান্ড বেড়াতে যাবে। পুরো প্রাসাদ যেন আলোয় সেজে উঠেছিল। ডাইনিং টেবিলে সাজানো ছিল 75 রকমের সুস্বাদু খাবার, ইতালিয়ান পাস্তা, ফরাসি স্যুপ, দামি ফল, কেশর বিরিয়ানি, নানান রকম মিষ্টি আর অসংখ্য বিলাসবহুল পদ। সেই অসাধারণ সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছিল। একে সারাদিন অনেকবার বমি করে দীননাথবাবুর পেট একেবারে খালি। তাজা খাবারের গন্ধ যেন তাকে পাগল করে তুলছিল। রাত ঠিক 9টা। সব ভিআইপি অতিথি প্লেট হাতে খাবার উপভোগ করছেন। ঠিক তখনই দীননাথবাবু দেওয়াল ধরে টলতে টলতে ডাইনিং হলের দরজায় এসে দাঁড়ালেন। গায়ে সেই ছেঁড়া বমিতে ভেজা পুরনো পাঞ্জাবি, শরীরটা যেন জীবন্ত কঙ্কাল, দাঁড়িয়ে থাকারও শক্তি নেই। তার চোখ স্থির হয়ে আছে টেবিলের ওপরে সাজানো ধোঁয়া ওঠা গরম খাবারের দিকে। ঠোঁট শুকিয়ে গেছে, মুখের কোণ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। তিনি কাঁপা গলায় বললেন, সিদ্ধার্থ বাবা, সকাল থেকে কিছু খাইনি রে। ওই পচা পাউরুটি খেয়ে বমি হয়ে গেছে, পেটটা জ্বলে যাচ্ছে। শুধু একটা গরম রুটি দে বাবা, খুব খিদে লেগেছে। চাইলে আমি তোর অতিথিদের সব বাসন মাজবো, শুধু একটু খেতে দে। এই বলে তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন। দুহাত জোর করে নিজের ছেলের সামনেই তার অতিথিদের সামনে ভিক্ষার মতো খাবার চাইতে লাগলেন। হলঘরে উপস্থিত সকল অতিথি এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেলেন। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে মানুষ সারা দেশকে বিলাসবহুল খাবার খাওয়ায়, তার নিজের বাড়িতেই একজন বৃদ্ধ মানুষ এক টুকরো রুটির জন্য চোখের জল ফেলছে। সেই দৃশ্য দেখে সিদ্ধার্থ যেন উন্মত্ত হয়ে উঠল। কোটি টাকার অহংকার, সমাজে গড়ে তোলা তার অভিজাত মুখোশ, মিথ্যে সম্মান, সব কিছু যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। সে রাগে চিৎকার করে উঠল, তোমার এই ভিখারির মতো খিদে কোনো দিনও মিটব না। সকালে তো পেট ভরে গিলেছ, আর এখন যখন আমার বাড়িতে শহরের এত বড় বড় ভিআইপি অতিথিরা খাচ্ছেন, তখন কুকুরের মতো লালা জড়াতে জড়াতে এখানে চলে এসেছ। আমাকে সবার সামনে অপমান করতে তোমার খুব আনন্দ লাগে, তাই না? সিদ্ধার্থের চোখ রক্তবর্ণ হয়ে উঠেছিল। সে যেন হিংস্র পশুর মতো আচরণ করছিল। কাঁদতে কাঁদতে দীননাথবাবু বললেন, বাবা, আমি এখনই চলে যাব, শুধু একটা রুটি খেতে দে, তারপর আর সামনে আসবো না। এই বলে তিনি ছেলের দামি জুতোর কাছে মাথা ঠেকিয়ে মিনতি করতে লাগলেন। ঠিক তখনই নিজের ডিজাইনার গাউন সামলাতে সামলাতে কৃতিকা এগিয়ে এলো। ঘৃণা ভরা গলায় বলল, সিদ্ধার্থ, দাঁড়িয়ে দাঁড়িয়ে এত নাটক দেখছো কেন? আমার বন্ধুরা অপেক্ষা করছে। এই বুড়োকে এখনই সরিয়ে দাও। কাল সকালে আমাদের সুইজারল্যান্ডের ফ্লাইট, পুরো 1 মাস বাইরে থাকবো আমরা। এর মধ্যে যদি আবার অসুস্থ হওয়ার নাটক শুরু করে, তাহলে সত্যি বলছি আমি নিজেই বিষ খাইয়ে মেরে ফেলব। কৃতিকার কথা শুনে দীননাথবাবুর বুকটা হিম হয়ে গেল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, বৌমা, আমি কোনো নাটক করব না। শুধু রান্নাঘর থেকে যদি একটু বেঁচে যাওয়া খাবার থাকে সেটাই দাও। আমি আর সেই অন্ধকার ঘরেই চলে যাব। 1 মাস তোমাদের সামনে আর আসবো না। কৃতিকা ঠোঁট বাঁকিয়ে বলল, রান্নাঘরের বেঁচে যাওয়া খাবার? ওগুলো আমাদের কুকুরদের জন্য, তোমার মতো বুড়োর জন্য নয়। সিদ্ধার্থ এবার হিংস্র নেকড়ের মতো গর্জে উঠল। একটুও দয়া না করে সে বৃদ্ধ বাবার মাথার চুল শক্ত করে মুঠোয় চেপে ধরল। ব্যথায় চিৎকার করে উঠলেন দীননাথবাবু। সিদ্ধার্থ চুল ধরে টেনে হিঁচড়ে তাকে বাড়ির একেবারে পেছনের দিকে নিয়ে যেতে লাগলো, একটি স্যাঁতস্যাঁতে অন্ধকার গুদাম ঘরের দিকে,
যেখানে বাড়ির ভাঙা আসবাব আর পুরনো জঞ্জাল ফেলে রাখা হতো। দীননাথবাবু কাঁদতে কাঁদতে বলছিলেন, বাবা, আমাকে মারিস না, আমার চুল ছেড়ে দে, আমার খুব খিদে লেগেছে, শুধু একটুখানি খাবার দিয়ে দে। ইতালিয়ান মার্বেলের মেঝেতে টেনে নিয়ে যাওয়ার সময় তার নখগুলো ঘষে ঘষে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল। সিদ্ধার্থ দাঁতে দাঁত চেপে বলল, খুব খিদে লেগেছে তাই না? এবার এই গুদামেই পড়ে থাক। আমার 1 মাসের জন্য আমরা বাইরে যাচ্ছি, সব কাজের লোককে ছুটি দিয়ে দিয়েছি, তোকে একদানা খাবারও দেব না। দেখি তোর এই কুকুরের মতো খিদে তোকে কতদিন বাঁচিয়ে রাখতে পারে। এই বলে সে সমস্ত শক্তি দিয়ে বৃদ্ধ বাবাকে গুদামের ভেতরে ছুঁড়ে ফেলে দিল। দীননাথবাবু ছিটকে গিয়ে একটি পুরনো লোহার আলমারিতে সজোরে আঘাত করলেন। মাথা ফেটে তাজা রক্ত ঝরতে লাগলো তার। তিনি মেঝেতে লুটিয়ে পড়লেন। সিদ্ধার্থ বাইরে থেকে ভারী লোহার দরজাটি ধাক্কা মেরে বন্ধ করে দিল। তারপর একটি বিশাল তালাও ঝুলিয়ে দিল। কৃতিকা ঠান্ডা গলায় জিজ্ঞাসা করল, তুমি তো ওকে ভেতরে আটকে দিলে, কিন্তু সত্যিই যদি মরে যায়? সিদ্ধার্থ ঠোঁটে নিষ্ঠুর হাসি টেনে বলল, মরে যাক, এমনিতেই এই বাড়ির কলঙ্ক ছিল। সবাইকে বলবো আমরা বাইরে ছিলাম, তখন ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, কেউ সন্দেহ করবে না। আমাদের এখন শুধু নতুন রেস্টুরেন্টের উদ্বোধনটাতেই গুরুত্ব দেওয়া উচিত। এই কথা বলে স্বামী স্ত্রী দুজনেই আবার অতিথিদের সামনে নানান পদের ভোজে যোগ দিল। আর গুদামের ভেতরে নিঃশব্দে শুরু হলো মৃত্যুর ভয়ঙ্কর অপেক্ষা। দীননাথবাবুর কপাল থেকে ঝরে পড়া রক্ত ধীরে ধীরে ঠান্ডা মেঝেতে জমে যাচ্ছিল। বাইরে ভেসে আসছিল হাসি, গান আর আনন্দের শব্দ। সেই সঙ্গে দরজার ফাঁকে গলে ভেতরে ঢুকছিল সুস্বাদু গরম খাবারের মন মাতানো গন্ধ। একজন ক্ষুধার্ত মানুষের কাছে সেই গন্ধ যেন বিষের থেকেও ভয়ঙ্কর। সেই সুবাস তার খালি পেটকে যেন আরো নির্মমভাবে যন্ত্রণা দিচ্ছিল। প্রথম দিন কেটে গেছে। সিদ্ধার্থ আর কৃতিকা বিদেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। বাড়ির সব কাজের লোককে ছুটি দেওয়া হয়েছে। বিশাল প্রাসাদ জুড়ে নেমে এসেছে মৃত্যুর মতো নীরবতা। দীননাথবাবু ঠান্ডা মেঝেতে কুঁকড়ে পড়ে আছেন। খিদের যন্ত্রণায় তার পেট এমনভাবে মোচড় দিচ্ছে যেন ভেতরে কেউ জ্বলন্ত লোহার শলকা ঢুকিয়ে দিয়েছে। তৃষ্ণায় তার গলা সম্পূর্ণ শুকিয়ে কাঠ হয়ে গেছে। 1 ফোঁটা জলও নেই তার কাছে। তিনি শেষ শক্তিটুকু দিয়ে ফিসফিস করে বললেন, বাবা, কেউ আছিস? আমাকে বাঁচা, 1 চুমুক জল দে। কিন্তু তার গলার শব্দ আর বের হচ্ছিল না। তৃতীয় দিনে দীননাথবাবুর অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠল। ক্ষুধা আর তৃষ্ণার অসহ্য যন্ত্রণায় তার মস্তিষ্ক যেন কাজ করাই বন্ধ করে দিয়েছিল। তিনি আবোল তাবোল বলতে লাগলেন, কাঁপতে কাঁপতে রক্তাক্ত হাত দিয়ে স্যাঁতস্যাঁতে দেওয়ালের মাটি খুঁড়ে মুখে দিতে লাগলেন। নিজের চোখ দিয়ে গড়িয়ে পড়া নোনতা অশ্রু জিভ দিয়ে চেটে গলা ভেজানোর চেষ্টা করতে লাগলেন। ভাঙা কাপা কণ্ঠে তিনি বিড়বিড় করে বললেন, আমি তোকে নিজের রক্ত ঘাম দিয়ে মানুষ করেছি, আমার সোনা ছেলে, তুই এমন করলি বাবা? আজ তুই আমাকে একটা রুটির জন্যই নরকে ফেলে রেখে গেলি। হে ভগবান, আমার ছেলেকে কোনোদিন যেন এমন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না হয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও দীননাথবাবু তার নিষ্ঠুর ছেলেকে একটি অভিশাপ দেননি, কিন্তু তার যন্ত্রণায় কাতর প্রতিটি নিঃশ্বাস যেন সৃষ্টিকর্তার কাছে ন্যায় বিচারের আকুতি জানাচ্ছিল। 5ম দিন। অবশেষে খিদে আর তৃষ্ণার কাছে মানুষটার শরীর হার মেনে নিল। দীননাথবাবুর শরীরের প্রতিটি অঙ্গ একে একে কাজ করা বন্ধ করে দিল। তার ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা চোখ দুটি এখনো বন্ধ দরজাটির দিকেই স্থির। শেষ মুহূর্তে তার মনে পড়ছিল সেই ছোট্ট ধাবার কথা, যেখানে তিনি নিজে না খেয়ে নিজের ছোট্ট সিদ্ধার্থকে গরম গরম রুটি ছিঁড়ে খাইয়ে দিতেন। একটি গভীর নীরব দীর্ঘশ্বাসের সঙ্গে সেই মহান পিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। খিদে ও তৃষ্ণায় কঙ্কালসার হয়ে যাওয়া তার নিথর শরীর চিরদিনের জন্য নিশ্চুপ হয়ে গেল। 1 মাস পরে বিদেশ ভ্রমণ শেষে সিদ্ধার্থ আর কৃতিকা বাড়ি ফিরল। তাদের মুখে আনন্দের ছাপ, কিন্তু বাড়িতে ঢুকতেই নাকে এলো অসহ্য পচা দুর্গন্ধ। দুর্গন্ধটা আসছিল সেই বন্ধ গুদাম ঘর থেকে। সিদ্ধার্থ রুমাল দিয়ে নাক চেপে তালা খুলল।
দরজা খুলতেই এমন দৃশ্য চোখে পড়ল যা দেখে যে কোনো মানুষের গা শিউরে উঠবে। দীননাথবাবুর দেহ সম্পূর্ণ পচে গিয়েছে, সারা শরীরে পোকা ঘুরে বেড়াচ্ছে। তার ফেটে যাওয়া চোখ দুটি এখনো দরজার দিকে স্থির হয়ে আছে, আর মুখের ভেতরে শুকনো মাটি জমে রয়েছে। খিদের জ্বালায় তিনি যা খাওয়ার চেষ্টা করেছিলেন, তবু সিদ্ধার্থের মুখে না ছিল ভয়, না অনুশোচনা, না এক ফোঁটা অশ্রু। সে ঠান্ডা মাথায় নিজের ব্যক্তিগত পারিবারিক চিকিৎসককে ফোন করল। অর্থের লোভে বিবেক বিক্রি করে দেওয়া সেই চিকিৎসক এসে একটি ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরি করলেন। সেখানে মৃত্যুর কারণ লেখা হলো কার্ডিয়াক অ্যারেস্ট। সেদিন সন্ধ্যাতেই নিঃশব্দে কাউকে কিছু না জানিয়ে সিদ্ধার্থের বাবা দেহ দাহ করে দিল। যখন চিতার আগুন জ্বলছিল তখন সে বাইরে দাঁড়িয়ে মোবাইলে নিজের নতুন রেস্টুরেন্টের ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত করছিল। তার কাছে সেই আগুন বাবাকে হারানোর দুঃখ নয়, বরং জীবনের সবচেয়ে ভারী একটি বোঝা হালকা হওয়ার উৎসব। সারা পৃথিবী জানল দীননাথবাবু বার্ধক্যজনিত কারণে শান্তিতে মারা গেছেন। কোনো পুলিশ কোনো প্রশ্ন করল না। সিদ্ধার্থের অর্থ আর প্রভাব সত্যকে সেই অন্ধকার গুদামে চিরতরে চাপা দিয়ে দিল। সে ভেবেছিল সে প্রকৃতিকেও হারিয়ে দিয়েছে, কিন্তু সে ভুলে গিয়েছিল প্রকৃতির আদালতে পুলিশ, উকিল বা বিচারকের প্রয়োজন হয় না। যখন কর্মফলের বিচার শুরু হয় তখন এমন শাস্তি আসে যার সামনে চিকিৎসা বিজ্ঞান, অর্থ, ক্ষমতা সবাই অসহায় হয়ে পড়ে। 6 মাস কেটে গেল। সিদ্ধার্থের ব্যবসা আগের চেয়েও দ্রুত বাড়তে লাগলো। সেদিন ছিল তার সবচেয়ে বিলাসবহুল রেস্টুরেন্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। শহরের সব ধনী ও প্রভাবশীল মানুষ উপস্থিত। 100 কেজির বিশাল কেক কাটা হলো। মিডিয়ার ক্যামেরা একের পর এক ছবি তুলছে। গর্ভভরে সিদ্ধার্থ কেকের বড় টুকরো মুখে দিল, কিন্তু গিলতে যেতেই হঠাৎ তার শ্বাস বন্ধ হয়ে এলো। নরম কেকের টুকরোটি গলার নিচে নামল না। মনে হলো যেন অদৃশ্য কোনো শক্তি ভেতর থেকে তার গলা শক্ত করে চেপে ধরেছে। সে হাঁসফাঁস করতে লাগলো, মুখ লাল হয়ে উঠল, চোখ দুটো যেন বেরিয়ে আসবে। সে 2 হাতে নিজের গলা চেপে ধরে কাঁদতে লাগলো। কৃতিকা ছুটে এসে জিজ্ঞাসা করলো, সিদ্ধার্থ কি হয়েছে? সিদ্ধার্থ কাঁপা হাতে জলের জন্য ইশারা করলো। একজন ওয়েটার দ্রুত 1 গ্লাস জল এনে দিল, কিন্তু জল মুখে দিতে গিয়েও সে গিলতে পারল না। জল মুখ আর নাক দিয়ে বাইরে বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যে পার্টিতে হুলস্থুল পড়ে গেল। তাকে দ্রুত শহরের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলো। আইসিইউতে একের পর এক পরীক্ষা চলল। এন্ড্রোস্কোপি, এমআরআই, সব রিপোর্টই স্বাভাবিক। প্রধান চিকিৎসক অবাক হয়ে বললেন, মিস্টার সিদ্ধার্থ, আপনার শরীরে কোনো টিউমার নেই, কোনো ব্লকেজও নেই, রিপোর্ট সম্পূর্ণ স্বাভাবিক। সিদ্ধার্থ কাঁপা গলায় বলল, তাহলে আমি কিছু গিলতে পারছি না কেন? মনে হচ্ছে কেউ ভেতর থেকে আমার গলা চেপে ধরছে। ডাক্তার গম্ভীর কণ্ঠে বললেন, চিকিৎসা বিজ্ঞানে একে সাইকোজেনিক ডিসফেজিয়া বলা হয়। এটি অত্যন্ত বিরল একটি মানসিক স্নায়বিক সমস্যা। শরীরে কোনো ত্রুটি থাকে না, কিন্তু মস্তিষ্ক নিজেই গিলতে বাধা দেয়। ড্রিপে করে পুষ্টি দেওয়া হচ্ছিল, কিন্তু মুখ দিয়ে কিছুই খাওয়ানো সম্ভব হচ্ছিল না। এরপর শুরু হলো প্রকৃত যন্ত্রণা। পরের 15টা দিন সিদ্ধার্থ যেন জীবন্ত নরকে দিন কাটালো। 100 কোটির বিশাল বাড়ির ডাইনিং টেবিলে পৃথিবীর সবচেয়ে দামি খাবার সাজানো থাকতো। ইতালিয়ান পাস্তা, ফরাসি স্যুপ, দামি ফল, রাজকীয় সব পদ। কিন্তু মুখে একটুখানি খাবার দিলেই তার মস্তিষ্ক গিলতে অস্বীকার করত, জলও গিলতে পারত না। খিদে ক্রমে অসহনীয় হয়ে উঠল। তার পেটে সেই একই রকম যন্ত্রণাদায়ক মোচড় শুরু হলো, যা একদিন তার বৃদ্ধ বাবা সেই অন্ধকার গুদামে সহ্য করেছিলেন। সে উন্মাদের মতো চিৎকার করত, আমাকে খাবার দাও, আমার খুব খিদে পেয়েছে, আমি কোটিপতি, আমি পৃথিবীর সব খাবার কিনতে পারি। রাগে ডাইনিং টেবিলের সব থালা বাসন ভেঙে ফেলত, নিজের চুল ছিঁড়ে মেঝেতে গড়াগড়ি খেত। কাঁদতে কাঁদতে কৃতিকাকে বলতো, আমাকে কিছু খেতে দাও, আমার পেট জ্বলছে, আমি আর পারছি না। কিন্তু পৃথিবীর কোনো অর্থই তাকে 1 গ্রাস খাবার গিলতে সাহায্য করতে পারল না। ডাক্তাররা নাক দিয়ে টিউব ঢুকিয়ে তার তরল খাবার দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু শরীর তীব্র প্রতিক্রিয়া দেখালো। রক্তবমি শুরু হয়ে গেল।
শেষ পর্যন্ত চিকিৎসকেরা অসহায় হয়ে বললেন, আমরা আর কিচ্ছু করতে পারবো না, ওনার শরীর কোনোভাবেই পুষ্টি গ্রহণ করছে না, ধীরে ধীরে খিদেতেই মৃত্যু হবে। দিন যত গড়াতে লাগলো, সিদ্ধার্থের শক্তপোক্ত শরীর শুকিয়ে কঙ্কালসার হয়ে গেল, গাল ভেতরে ঢুকে গেল, চোখের নিচে গভীর কালো দাগ। শেষ পর্যন্ত সে দেখতে ঠিক তার বৃদ্ধ বাবার মতোই হয়ে গেল। রাত হলে শুরু হতো দুঃস্বপ্ন। চোখ বন্ধ করলে সে দেখত ঘরের কোণে দীননাথবাবু দাঁড়িয়ে আছেন, গায়ে সেই পুরনো ছেঁড়া পাঞ্জাবি, হাতে একটি শুকনো রুটি। মৃদু হেসে বলছেন, বাবা, খুব খিদে পেয়েছে তাই না? আমি তো বলেছিলাম শুধু এক টুকরো রুটি দে। এখন তোর কোটি টাকার প্রাসাদ আর এত রকম পদের ভোজ কি কাজে লাগছে বল? সিদ্ধার্থ মাঝরাতে চিৎকার করে বিছানা থেকে পড়ে যেত, মেঝে খুঁড়ে মাটি বের করার চেষ্টা করত, নিজের চোখের জল জিভ দিয়ে চেটে গলা ভেজানোর চেষ্টা করত, ঠিক যেমনটা একদিন তার বাবা করেছিলেন। এই দৃশ্য দেখে কৃতিকা আতঙ্কে তাকে ছেড়ে চলে গেল। শেষ পর্যন্ত সিদ্ধার্থ হাসপাতালের সেই কেবিনে একেবারে একা হয়ে পড়ল। 21 দিন ধরে তার মুখে একটুও খাবার যায়নি। সে বুঝে গেল মৃত্যুর সময় এসে গেছে। ঘর ভর্তি ফল, খাবার, পানীয়, কিন্তু সে একদানাও গিলতে পারছে না। মৃত্যুর শেষ মুহূর্তে তার উন্মাদ মন ভাবল, হয়তো এমন কোনো খাবার আছে যা গিলতে পারবে। সে কষ্ট করে বিছানা থেকে নেমে এলো। হাতে ড্রিপের সুচ, সেখান থেকে রক্ত ঝরছে। হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল কেবিনের ডাস্টবিনের দিকে। কিছুক্ষণ আগে হাসপাতালের কর্মচারী সেখানে বাসি খাবার ফেলে গিয়েছিল। কাপা হাতে সে ডাস্টবিনে হাত ঢুকিয়ে একটি শক্ত বাসি পচা রুটির টুকরো বের করলো। তার উপর পিঁপড়ে হাঁটছিল। যে মানুষ পৃথিবীর সবচেয়ে দামি রেস্টুরেন্টের মালিক ছিল, আজ সে নিজের প্রাণ বাঁচাতে ডাস্টবিনের বাসি রুটি খেতে বাধ্য হয়েছে। সে শেষ শক্তি দিয়ে রুটিটা গিলতে চেষ্টা করলো, কিন্তু গলার কাছে পৌঁছাতেই আবার আটকে গেল। শ্বাস বন্ধ হয়ে এলো। আতঙ্কে নিজের নখ দিয়ে গলা আঁচড়ে রক্ত বের করে ফেললো, মাছের মতো ছটফট করতে লাগলো। তার চোখের সামনে যেন আবার সেই অন্ধকার গুদাম ঘর ভেসে উঠল, যেখানে তার বাবা খিদেই ছটফট করছিলেন। এক হৃদয় বিদারক আত্মচিৎকারের সঙ্গে সিদ্ধার্থ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ডাস্টবিনের পাশে মুখে সেই বাসি রুটির টুকরো নিয়েই তার নিথর দেহ পড়ে রইল। পরদিন সকালে নার্স এসে সেই দৃশ্য দেখে শিউরে উঠলেন। সিদ্ধার্থর মৃত্যু হৃদরোগে হয়নি। সে কোটি কোটি টাকার মালিক হয়েও ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণায় প্রাণ হারিয়েছিলেন। প্রকৃতি তার বিচার সম্পূর্ণ করেছিল। কোনো পুলিশ তাকে গ্রেফতার করেনি, কোনো বিচারক তাকে শাস্তি দেয়নি, কিন্তু কর্মফলের নীরব আদালতে এমন শাস্তি দিয়েছিল যার তুলনায় পৃথিবীর সবচেয়ে কঠিন দণ্ড তুচ্ছ। আজও অনেকে বলে, গভীর রাতে সেই হাসপাতালের কেবিন থেকে কান্নার শব্দ ভেসে আসে, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটা রুটি দাও। এই গল্প আমাদের একটি কঠিন সত্য মনে করিয়ে দেয়, মানুষ যতই ধনী হোক, যত বড় প্রাসাদই বানাক, যদি সে সেই মা বাবাকে এক মুঠো খাবারের জন্য কাঁদায়, যারা নিজের রক্ত ঘাম ঝরিয়ে তাকে মানুষ করেছেন, তবে কর্মফলের বিচার একদিন না একদিন হবেই। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাবেন। এমন আরও হৃদয়স্পর্শী গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।